শেখ হাসিনা যখন দুঃখ করেন যে বঙ্গবন্ধুর হত্যার পরে আওয়ামী লীগের এত মানুষ কেন আসে না, আওয়ামী লীগের শ্রেণী চরিত্রের মধ্যে সবাই নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত ছিল। গুটি কয়েক বঙ্গবন্ধু থেকে সৈয়দ নজরুল বা ওই প্রথম সারির গুটি কয়েক ছাড়া আর সবাই ছিল কিন্তু আপনার আখের গুছানোর তালে যা ঘটে। ঠিক ওই সময় আমি এটার বিপরীতে একটা কলামে লিখলাম যে শেখ হাসিনা এমন ভাবার কোনো কারণ নাই যে বঙ্গবন্ধু হত্যার পরে আওয়ামী লীগের কেউ আসে নাই, তার বেলায় এরকম কিছু ঘটলেও কেউ আসবে না, কারণ তার শ্রেণী চরিত্রের মধ্যে হলে সবাই তার সম্পদ নিয়ে ব্যস্ত। এটা কি পালানোর আগেই বলছিলেন? হ্যাঁ, পালানোর আগেই বলছিলেন। হ্যাঁ, ওইগুলো লেখা, বইতে লেখা হয়ে গেছে এগুলা। আচ্ছা, আমি তো বইতে সরাসরি লিখছি, ইউনুস সাহেবের উপরে আমার 4-5টা লেখা আছে। এর মধ্যে আমি ওই যে 11 মাস আগেই উনি আসতেছেন লিখছি, যে 5ই সেপ্টেম্বর 2023 আমার কলামে লিখলাম যে ফিনিশিং দিলাম, এবার বাইরে শোনা যাচ্ছে একটু সুযোগ হইলে তিনি এসে যাচ্ছেন। ঠিক 11 মাস পরে তো উনি চলে আসলেন। তার হাসিনার বেলা আমি ডাইরেক্ট লিখলাম যে শেখ হাসিনার এমন ভাবার কোনো কারণ নাই, তিনি একমাত্র দেশপ্রেমিক, আর কেউ দেশপ্রেমিক নন। তো প্রমাণ। এখন আমাদের বড় দুটো দল বহুদিন থেকে দেশটাকে যে শাসন করছে, আলী এবং বাজাদ, আওয়ামী লীগ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এই দুইটা দলই হলো পারিবারিক দল। আপনি নৈতিকতার প্রশ্ন হইলে পরিবারেই তো গণতন্ত্র নাই, পারিবারিক দল। পারিবারিক দল না হইলে আপনার আলীর মধ্যে সেই কবে 17 মে 1981 নিয়ে আসলো সভাপতি করে হাসিনারে, তারপরে কি আর কেউ সভাপতি যোগ্য হয় না? উনি হন। ভোট হয় না, না ভোট হয়েছে, ওরা পাওয়ার দিছে যে উনি হবেন। তো এটা একটা গণতন্ত্র বলে আর কি। আইয়ুব খানের কেউ নমিনেশন তুলে না তো বলছে, কেউ নমিনেশন তুলে না। আরে তুলবে কেন? বলে রাখা তুলবে, কার গানে কয়টা মাথা আছে আপনি বলতেছেন তুলবে? তারপরে যে বাজারদের মধ্যে এই যে তারেক রহমান সাহেব ভারপ্রাপ্ত হইলেন, তার আগে কি এখানে আর বড় তার বাপের আমলের লোকজন ছিল না? বড় বড় নেতা কেউ হইতে পারে না, কনস্টিটিউশনটা এমন করে। তো পারিবারিক দল হইলে উত্তরাধিকার সূত্রে রাজতন্ত্রের মর্যাদা আসবে, পরিবর্তন হবে না। আপনি দলের মধ্যে গণতন্ত্র না থাকার পরে তো আপনি বাইরে গণতন্ত্র আশা করতে পারেন না। আর এখন যেটা বলা হয় যে বিরোধী দল বা আছে, এই যে সবাই খালি ওইখানে নিজের সুবিধার কথা উঠায়, যে বাচ্চা কাচ্চারা বলতেই পারে উপজেলা একটা অফিস চাইতেই পারে, একটা গাড়ি চাইতেই পারে। এমপির দায়িত্ব কি? কনস্টিটিউশনে এমপির রোল কি আছে? সে এমপি কেন তার উন্নয়ন থেকে শুরু সবগুলো তাকে দে? আবার স্বার্থের বেলা সব এক থাকে না। এরশাদ যখন ঘুষ দেওয়া শুরু করলো শুল্কমুক্ত গাড়ি, তো এটা আমি আবার ফখরুদ্দিন সাহেবের আমলে এনবিআর চেয়ারম্যান হিসেবে এটা ক্যান্সেল করেছিলাম। তো ক্যান্সেল করানোর পরে ফখরুদ্দিন সাহেব বললাম, স্যার আমরা চলে যাওয়ার পরে দেখবেন যে এটা রেটিফাই হবে না, এটা আবার আসবে, কারণ সুবিধা তো আবার আসছে। আবার সচিবদেরকে আমলাদেরকে যখন হাসিনা ঘুষ দে যে গাড়ি, বিনা সুদে গাড়ি, আপনি চিন্তা করতে পারেন কত অনৈতিক হইতেছে। আমি যখন জয়েন্ট সেক্রেটারি তখন আমি লিখিত দরখাস্ত দিয়েছি সংস্থাপনে, ক্যালকুলেট করে হিসাব করে যে জয়েন্ট সেক্রেটারি হিসেবে ফুল টাইম গাড়ি পেলে আমার জন্য ড্রাইভার থাকে, ড্রাইভারের ওভার টাইম থেকে, গাড়ির মেনটেনেন্স থাকে, তেল জ্বালানি থেকে শুরু করি, ড্রাইভারের পেনশন, তার বাসা, এত কিছু লাগে। বললাম যে কিচ্ছুর দরকার নাই, আমাকে স্বল্প সুদে, আমি ফ্রিও চাই নাই, 4-5% ইন্টারেস্টে গাড়ি দাও, লোন দাও, আমি গাড়ি নিজে চালাবো, সরকারের গাড়ি নেব না। তখন এস্টাবলিশমেন্ট মিনিস্ট্রি, এখন যেটা জনপ্রশাসন। তো এখন জনপ্রশাসন আছে না আমার জনদুঃশাসনের মন্ত্রী, আমি বুঝতে পারি না এখনো। তো কারণ লোক সিলেক্ট করার সময় এইবারও তো চিহ্নিত করাপ্ট, জেল খেটেছে, নৈতিক স্খলন আছে, সবকিছু প্রমাণিত, সবাই জানে, হিয়ারসে থেকে সব। আপনি তারও তো ক্ষমতায় ভাগ দিতেছেন, আনতেছেন, আপনার জন্য কাজ করেছে। তো নৈতিক স্খলন থেকে যে আসবে সেটা হবে। অতএব এটা জুলাইয়ের যে স্পিডটা, এরা ক্ষমতা চায় নাই, সেই জন্য আসলে রাজনীতি করবে চায় নাই। আকবরের বৈরাম খার মতো ইউনুস সাহেব তাদের বৈরাম হয়ে করতে গেছে, কিন্তু গাইড করতে পারে নাই, যে জন্য মব কালচার হয়েছে, বঙ্গবন্ধুর বাড়ি ভেঙেছে, এবং একটার পরে একটা বেশ কমিলে এখন মব করে। অতএব নৈতিকতার প্রশ্নে বলেন যেটা বলেন, ইনি যেটা বললেন একটা গুরুত্বপূর্ণ কথা, প্রজার মানসিকতা নিয়ে সবাই থাকে, সবাই তো আর পুরু হবে না। আলেকজান্ডার বাচ্চা ছেলে 33 বছরে সারা পৃথিবী জয় করে ফেলছে, হ্যাঁ, ফিলিপের ছেলে আলেকজান্ডার। তো পুরুর মতো তো সবাই হবে না, যে কেমন ব্যবহার চাই। হ্যাঁ, আবার আলেকজান্ডার তার ফন্ডি ডাইনোসি ফন্ডির কাছে গেলে হবে না, তো কি চান? বলে কিছু চাই না, যেটা দিতে পারো না রোদ, সেটা থেকে সরে দাঁড়ো, আমার রোদটা পোয়াই। তো এইটা বলার জন্য যেটা দরকার সেইটা আশা করেছিলাম এরা হবে নূতনরা, কিন্তু তারা ডিরেল হয়ে গেছে, দে হ্যাভ লস্ট দেমসেলস। এবং শেষের দিকে
প্রেশার গ্রুপ সেপারেট না থেকে তারা ক্ষমতার জন্য, এমপি হওয়ার জন্য কেমন তারা জামাতের পকেটে ঢুকে গেছে। তো দে লস্ট দেমসেলভস অ্যাগেইন। কুড়ালটা তাদের, পাটাও তাদের, যে হাতে ধরেছে হাতও তাদের, তাদের নিজের হাতে নিজের কুড়িয়ে দিয়ে নিজের পাতে কাটছে। তো তাহলে ভরসা কোথায় পাবো? হ্যাঁ, জামাতের একটা প্রশংসনীয় দিক আছে, যদিও তার যুদ্ধাপরাধীর থেকে শুরু করে সেগুলো আমি বলি। জামাতের ক্যাডার যারা থাকে, লোক যারা থাকে, এত রেজিমেন্টে ট্রেন্ড হয়, যদি একবার শিখাই দিতে পারে যে বদিয়নমের ফার রক কাটিয়ে দেবে, এসতে দেবে, কেটে ফেলবে, এটাতে কোনো দ্বিমত নেই। এবং তাদের ডিসিপ্লিন কত কঠিন আমি সেই স্বাধীনের পরপরও দেখেছি। বাইতুল মুকাররমে মিটিং হচ্ছে, ওই যে এখানে বাইতুল মুকাররমের সামনে ছাদের উপর হইতো না, যেখানে মোস্তাকের মিটিং 7টা বছর মিটিং হচ্ছে, পূর্ব পাশের গেটে একজন ডিউটি পড়ছে। আমার দেশের ছেলে, বললাম তুমি মগরিবের নামাজের আজান নামাজ পড়তে যাবে না? শিবির তখন ছাত্র সংঘ ছিল, পাকিস্তান আমলে পরে শিবির, বলে যে আমার এখানে ডিউটি। তো তোমার ডিউটি আল্লাহর আজানের পরে ডিউটি বেশি? বলে যে না, মক্কা শরীফেও তো ওই যে পুলিশ ডিউটি করে, আমার ডিউটি আরেকজন নামাজ পড়ে আসবে, তারপর আমি যাব। সবচেয়ে প্রশংসনীয় হলো জামাতের একটা প্রশংসনীয় হলো তারা কর্মীদেরকে পুষে। জেলে কর্মী থাকলে তাদেরকে, পরিবারটাকে দেখে। আমি নিজে এক পরিবারকে জিজ্ঞেস করলাম, মাগো তোমার বড় ছেলেটাই তো এখন কাশিমপুর কারাগারে, চলতেছো কেমনে? চাচা আল্লাহর কাছে দোয়া করি আমার ছেলেটা আরো 1 বছর জেলে থাকুক। কেন? বলে যে ও থাকতে যেটুকু রোজগার করে যেভাবে ছিলাম, ও জেলে থাকাতে আমি এতে ভালো আছি, পার্টির থেকে সব দে। খেয়াল করেন, আরেকটা গুণ আমি দেখেছি, আমি যখন ক্যাবিনেটে জয়েন্ট সেক্রেটারি, এই যে এখন জামাত আর এটা বিরোধী দল না, আসলে এক দল, বাজাদ আর বাজাই একই দলেরা, বাংলাদেশ এটা এক দল। তখন জামাতে যে 2টা মন্ত্রী ছিল, তারা কোনো নিজেদের প্রাইভেট মিটিং করার সময় সরকারের পয়সায় মিটিং করতো না, নিজেদের ফান্ড থেকে করতো, চাও খেত না। এরা স্ট্রিক্টলি এগুলা অ্যাডহেয়ার করে।